হ্যালো বন্ধুরা, আমি সুব্রত আর তোমরা দেখছো পল সায়েন্স এডুটেক ইউটিউব চ্যানেল। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে সেই ইন্ট্রোডাকশন পার্টের সেকেন্ড সাব টপিক নিয়ে আমি আলোচনা করব। তো সেকেন্ড সাব টপিকে রয়েছে রিলেশনস উইথ হিস্টোরি, ইকোনমিক্স, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। তো এই টপিকের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা হবে। আর এর আগে কিছু ভিডিও আমি পোস্ট করেছি, ওটা একটু দেখে নিও, তোমাদের কিছু হেল্প হতে পারে। আর এই প্রশ্নগুলি আপকামিং এসএসসি ও বিভিন্ন কম্পারেটিভ এক্সাম, এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রশ্নগুলো দেখো আর আমার এই চ্যানেলকে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান, এই উক্তিটি কে করেন? রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান, এই উক্তিটি করেছিলেন বার্জেস। যা রাষ্ট্রবিজ্ঞানকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত, এই কথাটা বলেছিলেন রাফেল। পরের প্রশ্ন, ব্লুমসলি কোথাকার দার্শনিক ছিলেন? তিনি হলেন জার্মান দার্শনিক। পরের প্রশ্ন, বুর্জোয়া ও মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ কর্তৃক প্রদত্ত সংজ্ঞা কি নামে পরিচিত ছিল? উদারনৈতিক ও মার্ক্সীয় সংজ্ঞা। পরের প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্স ইন দ্য স্টাডি অফ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, উক্তিটি করেছিলেন কে? উক্তিটি গেটেল। তারপরে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছিলেন কারা? এই প্রশ্নটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি, আবার বলছি। ব্লুমসলি, গেটেল, গার্নার, রাফেল, সিলি, লিকক, ক্যাটলিন, বার্জেস এরা। রাষ্ট্রবিজ্ঞানী অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন কারা? গ্রাহাম ওয়ালাস, ডেভিড স্টোন এরা। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত ল্যাসওয়েলের মত কি? ল্যাসওয়েলের মত হচ্ছে সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা, অর্থাৎ সমাজের প্রভাব এবং প্রভাবশালীদের সম্পর্কে আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। এরপরে প্রশ্ন, কে ক্ষমতা, শাসন এবং কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রতিপাদ্য বিষয় হিসাবে বলে মনে করেন? প্রশ্নটা রিপিট করছি, কে ক্ষমতা, শাসন এবং কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রতিপাদ্য বিষয় বলে মনে করেন? রবার্ট ডাল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন অ্যালমন্ড ও পাওয়েল, গ্যারিবল, ওয়ালাস এরা। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করেন, উক্তিটি করেছেন অ্যালান বল। পরের প্রশ্ন, কোন শতকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ও আলোচনা ক্ষেত্র পরিবর্তন হয়? এটা হচ্ছে 20 অথবা একবিংশ শতকে, বিংশ অথবা একবিংশ শতকের। পরের প্রশ্ন, কোন সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ও আলোচনার ক্ষেত্র পরিবর্তন হয়? এটা ইউনেস্কো 1948। দুটো প্রশ্ন যেন ভুলি ফেলবে না, একটা হচ্ছে কোন শতকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর আলোচনা ক্ষেত্র পরিবর্তন হয়, বিষয়বস্তু ও আলোচনা ক্ষেত্র পরিবর্তন হয়, এটা কোন শতকে। আর এটা হচ্ছে কোন সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ও আলোচনা ক্ষেত্র পরিবর্তন হয়, এটা ইউনেস্কো সম্মেলন 1948। পরের প্রশ্ন, মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হলো কি? বিরোধ বা দ্বন্দ্বের ধারণা। মার্ক্সবাদীদের মতে বিরোধের কারণ লুকিয়ে থাকে কোথায়? প্রভুত্ব ও অধীনতার মধ্যে। আবার পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা বলা হয় রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে। এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা। প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি শব্দটি ব্যবহারের পক্ষপাতী কারা ছিলেন? অ্যারিস্টটল, সেজুইক, জেলিনেক, লাওয়েল, নিকলসন, ল্যাস্কি, অ্যালান বল এরা কি করেছিলেন? রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি এই শব্দটুকু ব্যবহারের পক্ষপাতী ছিলেন। পরের প্রশ্ন, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স
কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে হেগ, হ্যারপ ও ব্রেসলিন। পরের প্রশ্ন, রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ। রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়। উক্তিটি করেছিলেন অ্যালান বল। রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ হয়। তো রাজনীতিটি কী প্রক্রিয়া? এটা এমন প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ হয়। উক্তিটি করেছিলেন আর লাথাম। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। এই কথাটা উল্লেখ করেছিলেন হচ্ছে রেডি অ্যান্ডারসন, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিস্টল গ্রিন এরা। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অনুযায়ী অভিমতকে ভাগ করা যায়। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অনুযায়ী অভিমতকে ভাগ করা যায় 3 ভাগে। কি কি বলতো? একটা হচ্ছে সাবেকি, একটা সাম্প্রতিক, আর একটা মার্ক্সী অভিমত। অর্থাৎ সাবেকি অভিমত, সাম্প্রতিক অভিমত এবং মার্ক্সী অভিমত। আচ্ছা, পরের প্রশ্ন, উইলবির মতে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আছে 3টি। একটা কি? রাষ্ট্র, সরকার এবং আইন। উইলবি মনে করেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের মূল 3টি আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কি? রাষ্ট্র, আর সরকার এবং আইন। তো আজ এই পর্যন্তই। আরও কিছু প্রশ্ন অনেক আছে, হ্যাঁ, যদি কিছু বলার থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, হ্যাঁ। আর একটা কথা হচ্ছে, এই ইন্ট্রোডাকশন যে পার্টটা, এই পার্টটা আমি এই যে 3টে সাব পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট রয়েছে ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ পলিটিক্স, হ্যাঁ। আর একটা হচ্ছে রিলেশনস উইথ হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড ফিলোসফি অ্যান্ড সোসিওলজি। আর আছে 3 নম্বর পার্টটা। 3 নম্বর পার্টটা আছে মিনিং অফ দ্য পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল। মিনিং অফ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল, এই 3টি পার্টকে আমি একত্রিত করি। এবার সবগুলো মিলিয়ে একটা বড় ভিডিও আস্তে আস্তে তৈরি করব। সেই প্রশ্নগুলো একবার দেখে নিও। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে।